কারণ এই নাইট্রোজেন যেই অংশটা, ইউরিয়ার যে নাইট্রোজেন নিউট্রিয়েন্টটা, এই নাইট্রোজেন নিউট্রিয়েন্টটা যখনই আমরা গাছে দিব, সেটা আমরা গাছের শিকড়ে দেই বা পাতায় স্প্রে করে দিই, যেভাবেই আমরা দিই না কেন, তখন নাইট্রোজেন যে গাছটা করবে, সেই গাছের মধ্যে যে অ্যামোনিয়া সিনথেসিস করবে। এগুলো হলো অ্যামোনিয়া। এই ধরনের অ্যামোনিয়া সিনথেসিস করে গাছের ভিতরে গিয়ে। যখন অ্যামোনিয়া সিনথেসিস করে, তখন এই গাছের ভিতরে এই যে টিস্যুগুলো, ছত্রাক যে গাছের যে কোষ, টিস্যু অর্থাৎ কোষ, এই গাছের ভিতরে যে কোষগুলো থাকে, সারা গাছ তো কোষ, ছোট ছোট কোষ দিয়ে গঠিত। আমি একটা জায়গা দেখাচ্ছি যে এখানটায় ধরেন আপনার আক্রমণ হয়েছে, যেমন এখানে আক্রমণ হয়েছে, এখানে বা এখানে, যেখানেই হোক একটা জায়গায় ধরেন আক্রমণ হয়েছে, দুটো জায়গায়। এখন এইখানে যে টিস্যু বা কোষগুলো আছে গাছের, এই কোষের ভেতরে তখন এই অ্যামোনিয়া অ্যাসিডটা সিনথেসিস করবে, এই নাইট্রোজেনটা উপস্থিত হয়ে গেছে। তখন কি হবে? তখন এই জায়গাটাই আর নাইট্রোজেনের যে এখন এটা মেটাবলিজম হবে, অর্থাৎ এটা এখানে গাছের হজম প্রক্রিয়ায় কাজে লাগাবে এই অ্যামোনিয়াটাকে। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং প্রিয় তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি আসলে একটি জটিল বিষয়। সেটা হচ্ছে যে গাছে রোগ হলে সার দেওয়া যাবে কিনা। এই বিষয়টা নিয়ে আপনারা, বিশেষ করে আমার তো প্রচুর ফোন আছে সারাদিন, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে শত শত মানুষ ফোন করেন। আমি চেষ্টা করি সর্বোচ্চ, একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, আমার অনেক কাজের চাপের মধ্য দিয়েও যতটুকু পারি আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ফোনগুলো রিসিভ করার, পরামর্শ দেওয়ার। তবে একটা বিষয় খেয়াল করলাম যে এই গাছে কোনো প্রকার রোগ হলে সার দেওয়া যাবে কি যাবে না, কোন সার দেওয়া ঠিক হবে, কোন সার দেওয়া ঠিক হবে না, এই বিষয়টা নিয়ে আপনাদের ধারণা আসলে ক্লিয়ার নেই। এবং আপনারা বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন কথা শুনে আপনাদের সেই কথা অনুযায়ী আপনারা বিভিন্নভাবে কখনো কিছু ভুল কাজ করছেন। ভুলভাবে অনেকে সার দিচ্ছেন, আবার অনেকে সার প্রয়োজন হলেও দিচ্ছেন না। এরকম ধরনের একটা সমস্যা এবং জটিলতার মধ্যে কিন্তু আপনারা পড়ছেন। যেই কারণে আপনাদেরকে এই বিষয়টি পরিষ্কার করে দেওয়ার জন্য আজকের আমি ভিডিওটি তৈরি করছি, এবং খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনবেন। বিষয়টি কিন্তু অবশ্যই বোঝার বিষয়। বিষয়টিকে সহজে নিলে হবে না। গুরুত্ব দিয়ে ভালো করে বুঝতে হবে। ভালোভাবে না বুঝলে কিন্তু আপনি সঠিক ট্রিটমেন্ট দিতে পারবেন না, আপনার ফসল ক্ষতিগ্রস্ত হবে। সেটা হচ্ছে কি, রোগটা কি আর সারটা কি, আপনার এই বিষয়টা বুঝতে হবে। সার হচ্ছে গাছের জন্য প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট। আমাদের ফসল বড় হওয়া, বেড়ে ওঠা, ফুল ফল হওয়া থেকে শুরু করে যাবতীয় যত কার্যক্রম, তার শারীরবৃত্তীয় কার্যক্রম আছে, সবকিছুর মূল হচ্ছে এই নিউট্রিয়েন্ট গুলো। কি কি নিউট্রিয়েন্ট আমরা ব্যবহার করি সাধারণত? আমাদের নিউট্রিয়েন্ট বলতে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, এছাড়াও আরো কিছু কিছু অনুখাদ্য রয়েছে যেগুলো কম পরিমাণে লাগে, যেমন ম্যাঙ্গানিজ, কপার, আয়রন, এগুলা। রোগ বলতে হলো বিভিন্ন ছত্রাকের আক্রমণ। ছত্রাক বিশেষ করে এক নম্বরে, এবং দ্বিতীয়ত ব্যাকটেরিয়া। আরেকটি রোগ, সেটা হলো ভাইরাস। এই এই তিন ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হলে বা আক্রমণ হলে আমরা সেটিকে গাছের রোগ বলে থাকি। আর এগুলো নিউট্রিয়েন্ট, যে নিউট্রিয়েন্ট গুলো গাছ তার নিজের শরীরবৃত্তীয় কাজের জন্য, তার একটা গাছের বড় হওয়া থেকে শুরু করে তার যত ধরনের কাজ থাকে, ফলমূল দেওয়া, সবকিছুর জন্য তার নিউট্রিয়েন্টের প্রয়োজন হয়। এখন বিষয়টা হচ্ছে, আমরা সার দেই কি জন্য? এই নিউট্রিয়েন্ট গুলো কিন্তু আমরা সারের মাধ্যমে দিই। এগুলো ব্যবহার করার জন্য আমরা বিভিন্ন সারের মাধ্যমে দেই। এত কিছু লিখে সময় নষ্ট করবো না। নাইট্রোজেনের জন্য আমরা ইউরিয়া সার ব্যবহার করি, পটাশিয়ামের জন্য আমরা টিএসপি বা ডিএপি সার ব্যবহার করি, ফসফরাসের পটাশিয়ামের জন্য আমরা এমওপি ব্যবহার করি, এবং স্প্রে করার জন্য কুইক পটাশ মানে ফার্স্ট পটাশ, এ ধরনের সালফেট অফ পটাশ যেগুলো ব্যবহার করি। ফসফরাস হিসেবে আমরা ডিএপি বা টিএসপি ব্যবহার করি। সালফারের জন্য আমরা অনেক ধরনের সার আছে, তার মধ্যে 80% সালফার একটা আছে। আরো অনেক ধরনের সারে সালফার পাওয়া যায়। যেমন জিপসাম ব্যবহার করি, সেই জিপসামে আমরা ক্যালসিয়ামও পাই, সালফারও পাই। আমরা ম্যাগনেসিয়ামের জন্য ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করি, জিঙ্কের জন্য জিঙ্ক সালফেট ব্যবহার করি, বোরনের জন্য আমরা বোরাক্স বা বরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। এইগুলো হলো সার। সারগুলো আমরা ব্যবহার করি কি জন্য? এই নিউট্রিয়েন্ট গুলো পাওয়ার জন্য। কোনো কোনো সারে একাধিক নিউট্রিয়েন্ট থাকে, কোনো কোনো সারে একটা নিউট্রিয়েন্ট থাকে।
যেগুলো গাছ গ্রহণ করে এবং তার খাদ্য তৈরি করে, তাকে সুস্থ রাখে, স্বাভাবিক রাখে, তার বৃদ্ধি ঠিক রাখে এবং তার ফলমূল আনার কাজ করে। এই যে একটা গাছ, শিকড়, মাটিতে আমরা এই সারগুলোকে দিয়ে থাকি। এই যে নিউট্রিয়েন্ট গুলো, এগুলো সব আমরা মাটিতে দিয়ে থাকি। কখনো কখনো আবার গাছের পাতায় আমরা কিছু কিছু নিউট্রিয়েন্ট স্প্রে করে থাকি। আর এই যে রোগগুলো, এই রোগগুলো সাধারণত কিন্তু এই মাটিতেই থাকে। সেখান থেকে এই যে পরে এই গাছের পাতায়, শিকড়ে, কাণ্ডে এসব জায়গাগুলোই আক্রমণ করে। এখন কথাটা হচ্ছে যে গাছ যখন এই ছত্রাক আক্রমণের শিকার হবে বা ব্যাকটেরিয়ার আক্রমণের শিকার হবে, তখন এই গাছে আমরা কোন ধরনের সার দিতে পারবো কি পারবো না। এটা হচ্ছে হলো মূল বিষয়টা আলোচনা। এখন ঘটনা হচ্ছে, আমি ধরে নিচ্ছি ছত্রাকের আক্রমণ, এটাকে ধরে নিচ্ছি আমি, এটা রোগ, ছত্রাক রোগ আক্রমণ হয়েছে গাছের পাতায়, সেটার আক্রমণের লক্ষণ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে গাছের ভিতরে এরকম দাগ দেখা যাচ্ছে বিভিন্ন রকম, গাছের মাথাগুলো এরকম পুড়ে পুড়ে শুকিয়ে নিচের দিকে চলে আসছে। অর্থাৎ এই গাছটির এই অংশটা দেখা যাচ্ছে আক্রান্ত হয়েছে, ছত্রাকের কারণে আক্রান্ত হয়েছে। এখন আমরা কি করব? এই অবস্থায় কি আমরা গাছে সার দিব নাকি দিব না? প্রশ্নটা হলো এখানে চলে আসে। প্রথম বিষয়টা আমি চলে আসি। নাইট্রোজেন যেটা, এই নাইট্রোজেন যে নিউট্রিয়েন্টটা, এটার জন্য ব্যবহার করছি কি ইউরিয়া সার। ইউরিয়া সারটা আমরা নাইট্রোজেনের জন্য ব্যবহার করি। এছাড়া আমরা ডিএপি সার, সেখানেও কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন পাই, প্রায় 18% নাইট্রোজেন থাকে এই ডিএপি সারে। এই ইউরিয়া এবং ডিএপি যে দুটাই কিনা নাইট্রোজেন সারের সোর্স। এখন আমরা যদি এই ধরনের সার দেই, তাহলে রোগের ব্যাপ্তি অনেক বেশি বৃদ্ধি পাবে। কারণ এই নাইট্রোজেন যেই অংশটা, ইউরিয়ার যে নাইট্রোজেন নিউট্রিয়েন্টটা, এই নাইট্রোজেন নিউট্রিয়েন্টটা যখনই আমরা গাছে দিব, সেটা আমরা গাছের শিকড়ে দেই বা পাতায় স্প্রে করে দিই, যেভাবেই আমরা দিই না কেন, তখন নাইট্রোজেন যে গাছটা করবে, সেই গাছের মধ্যে যে অ্যামোনিয়া সিনথেসিস করবে। এগুলো হলো অ্যামোনিয়া। এই ধরনের অ্যামোনিয়া সিনথেসিস করে গাছের ভিতরে গিয়ে। যখন অ্যামোনিয়া সিনথেসিস করে, তখন এই গাছের ভিতরে এই যে টিস্যুগুলো, ছত্রাক যে যে গাছের যে কোষ, টিস্যু অর্থাৎ কোষ, এই গাছের ভিতরে যে কোষগুলো থাকে, সারা গাছ তো কোষ, ছোট ছোট কোষ দিয়ে গঠিত। আমি একটা জায়গা দেখাচ্ছি যে এখানটায় ধরেন আপনার আক্রমণ হয়েছে, যেমন এখানে আক্রমণ হয়েছে, এখানে বা এখানে, যেখানেই হোক একটা জায়গায় ধরেন আক্রমণ হয়েছে, দুটো জায়গায়। এখন এইখানে যে টিস্যু বা কোষগুলো আছে গাছের, এই কোষের ভেতরে তখন এই অ্যামোনিয়া অ্যাসিডটা সিনথেসিস করবে, এই নাইট্রোজেনটা উপস্থিত হয়ে গেছে। তখন কি হবে? তখন এই জায়গাটায় আর নাইট্রোজেনের যে, এখন এটা মেটাবলিজম হবে, অর্থাৎ এটা এখানে গাছের হজম প্রক্রিয়ায় কাজে লাগাবে এই অ্যামোনিয়াটাকে। অ্যামোনিয়া সিনথেসিস এটা গাছের হজম প্রক্রিয়ায় কাজে লাগবে। যখন হজম প্রক্রিয়ায় কাজে লাগবে, তখন কি হবে? তখন এই যে যে ছত্রাক, এই যে ছত্রাকটি এখানে যে আক্রমণ করেছে, সেই ছত্রাকের খাবার হচ্ছে হলো এই নাইট্রোজেন। ছত্রাকের জন্য একটি উপযুক্ত খাবার হচ্ছে এই মেটাবলিজম হচ্ছে যে অ্যামোনিয়াম অ্যাসিড তৈরি করে। এই অ্যামোনিয়াম যে অ্যাসিডটা তৈরি হয়, সেটা হচ্ছে এই ছত্রাকের খাবার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে যদি আমরা এই নাইট্রোজেন সোর্স অর্থাৎ ইউরিয়া বা ডিএপি যদি আমরা ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এই নাইট্রোজেনটা বা ইউরিয়াটা বা ডিএপিটা ছত্রাকের খাবার হিসেবে কাজে লাগবে এবং ছত্রাকের সংখ্যা কিন্তু উল্টো আরো বেড়ে যাবে, অনেক বেশি বৃদ্ধি পাবে। তার পাশাপাশি কি করবে নাইট্রোজেন? নাইট্রোজেনটা গ্রহণ করার কারণে আমরা জানি যে নাইট্রোজেন গ্রহণে গাছের বৃদ্ধি ঘটে, গাছের কোষের বৃদ্ধি ঘটে, খুব দ্রুত বৃদ্ধি ঘটবে। যখনই দ্রুত বৃদ্ধি ঘটবে, তখনই কিন্তু গাছের কাণ্ড, শাখা প্রশাখাগুলো সব নরম হয়ে যাবে এবং তার শরীরে পানির পরিমাণটা বেড়ে যাবে। যখন সেটা নরম হয়ে যাবে, পানির পরিমাণ বেড়ে যাবে, তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তার গাছের শক্তি কমে যাবে, গাছের দৃঢ়তা হারিয়ে যাবে। তখন ছত্রাক গাছকে আরো পেয়ে বসবে, আরো বেশি আক্রমণ করবে। একে তো খাবার খেয়ে সংখ্যা বাড়ছে, আবার গাছটাও দুর্বল হয়ে যাচ্ছে, তখন গাছকে আক্রমণ করে একদম ধ্বংস করে ফেলবে। সুতরাং যদি আমাদের গাছ ছত্রাক দ্বারা আক্রান্ত থাকে, ছত্রাক দ্বারা আক্রান্ত থাকা অবস্থায় কোনোভাবেই এই নাইট্রোজেন যুক্ত সার যেমন ইউরিয়া বা ডিএপি কোনোটাই কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা, এই একটা বিষয় আমরা বুঝতে পারলাম। এখন এই বাকি যে নিউট্রিয়েন্টস গুলো আছে, এগুলো আমরা দিতে পারবো কি পারবো না? কারণ সব সারের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একরকম না। নাইট্রোজেন সারটা আমি ব্যবহার করতে সম্পূর্ণ নিষেধ করছি যে এটা দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না। এটা পাতায় স্প্রে করে দেওয়া যাবে না, এটা গাছের গোড়ায়ও দেওয়া যাবে না। আর অন্যান্য যে সারগুলো আছে, এগুলো কি আমাদের দেওয়া ঠিক হবে কি হবে না, এটা হচ্ছে কথা। যাই হোক, তো সেই কথাটা আমি অবশ্যই আসছি। তার আগে আমি আরেকটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে যে যারা বর্তমানে পেঁয়াজ চাষ করছেন, পেঁয়াজ চাষি যারা আছেন বা আগামীতে যারা করবেন, করে থাকেন, এই পেঁয়াজ বিষয়ক যে ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত দেই, সেগুলো আমার হাজার হাজার আহ, দর্শক রয়েছেন যারা এগুলো দেখেন। তো এই ইউটিউবে আসলে ছোট ছোট ভিডিওর বেশি আসলে বড় করে দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, যেই কারণে আমি পেঁয়াজের কয়েকটি কোর্স করেছিলাম, করিয়েছিলাম আর কি। প্রায় 200 শতাধিক কৃষক ভাইরা অংশগ্রহণ করেছিলেন।
টোটাল কোর্স গুলো একটি সম্পূর্ণ আলাদা পূর্ণাঙ্গ পিডিএফ ফাইল আমি রেডি করেছি, এরকম 5টা ক্লাসের পূর্ণাঙ্গ ভিডিও এবং তার সঙ্গে সম্পূর্ণ পেঁয়াজ চাষের একটি পূর্ণাঙ্গ গাইড, যে গাইডে একদম পেঁয়াজ চাষের শুরু থেকে শেষ পর্যন্ত সকল বর্ণনা বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। সকল সারের কার্যক্রম, মাটি প্রস্তুত, রোগের বর্ণনা, কি হলে কি করতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো আপনি পড়লে বা স্টাডি করলে আপনি পেঁয়াজ চাষ সম্পর্কে এবং অন্যান্য কৃষির যেই মৌলিক বিষয় সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন এবং চাষে ইনশাল্লাহ আপনি সফল হবেন। সেই পিডিএফ এবং সেই ভিডিওগুলো যদি আপনারা চান আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, সেই ক্ষেত্রে আমার একটি বিকাশ নাম্বার আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, 01717005357। এই নাম্বারে আপনারা 200 টাকা সেন্ড মানি করে আপনারা এই যে 5টি এক্সক্লুসিভ ক্লাসের ভিডিও এবং যে পিডিএফ ফাইলটি, যে পূর্ণাঙ্গ গাইড বইটি, সেটি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এবং সেটি সংগ্রহ করার জন্য আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা তারপরে আপনাদের এই 5টি ভিডিও পূর্ণাঙ্গ ক্লাসের এবং পেঁয়াজ চাষের পূর্ণাঙ্গ গাইডের বইটি সংগ্রহ করবেন। প্রিয় বন্ধুরা, তো বিষয়টা হচ্ছে যেটা বলছিলাম, তো ইউরিয়া সারটা তো আমাদের একদিন বাদ দিতে হবে। এখন পটাশিয়াম, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, এগুলোর কি দিয়ে আসলে আমরা কি করব, এটি হচ্ছে বিষয়। এখন গাছ যখন ছত্রাকের দ্বারা আক্রমণ হয়েছে বা ব্যাকটেরিয়া যার দ্বারা আক্রমণ হোক না কেন, গাছটি কিন্তু তখন দুর্বল, একটু দুর্বল অবস্থায় রয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা মাটিতে সার প্রয়োগ করি, যে কোনো সার যদি আমরা মাটিতে প্রয়োগ করি, মাটিতে প্রয়োগ করলে সেটাও গাছের কাজে লাগবে, গাছ নিতে পারবে, কারণ মাটিতে সারগুলো ভেঙে আয়নে পরিণত হবে, গাছ শিকড় দ্বারা গ্রহণ করবে। কিন্তু গাছ যদি আক্রমণের মাত্রা একটু বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই মাটিতে সার প্রয়োগ করলে সেই সারটা গাছের জন্য গ্রহণ করাটা একটু কষ্টকর হয়ে যায়, কারণ গাছ অনেক দুর্বল হয়ে পড়ে। আর শিকড় থেকে, শিকড়ের মাধ্যমে এই পানি সংগ্রহ করে আবার গাছকে পৌঁছে দেওয়া, এই যে টোটাল কাজটা, এখানে যদি আবার সার দেওয়া হয়, এই মেকানিজমটা করতে তখন গাছের কষ্ট হয়। শিকড়ের মাধ্যমে কাজটা কমপ্লিট করতে গাছের উপর কিন্তু আরেকটা এক্সট্রা চাপ পড়ে যায়। তাহলে আমরা কি করতে পারি? ইউরিয়া সারটা যেরকম ক্ষতিকর, ঠিক একইভাবে কিন্তু পটাশ সার ক্ষতিকর নয়। পটাশিয়ামটা বরঞ্চ কি করে, পটাশিয়াম বরঞ্চ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অর্থাৎ আপনি যদি এই ছত্রাক আক্রমণ করা অবস্থায় এই পটাশিয়াম দেন, তাহলে কিন্তু ছত্রাকনাশক বা রোগের ওষুধ ব্যবহার করলে যেমন ছত্রাকটা দ্রুত মারা যায়, একইভাবে এই পটাশিয়ামটা ব্যবহার করার কারণে কিন্তু গাছও অনেক বেশি শক্তি অর্জন করবে শরীরে, অর্থাৎ রোগের বিরুদ্ধে ফাইট দেওয়ার জন্য নিজের ভিতরে একটা শক্তি তৈরি হবে। অথবা আপনি যখন ছত্রাকনাশক ব্যবহার করবেন, তখন এই ছত্রাকনাশকের কল্যাণে যেমন ছত্রাকগুলো মারা যাবে, আবার এই পটাশিয়ামের কল্যাণেও কিন্তু ছত্রাকগুলো গাছকে আর বেশি আক্রমণ করতে পারবে না এবং গাছটা কিন্তু দ্রুত রিকভার করে ফেলবে, গাছটা দ্রুত সুস্থ হয়ে যাবে। সেই কারণে আপনার বরঞ্চ গাছে রোগের আক্রমণে পটাশিয়াম সারটা দিতে হবে। এই পটাশিয়ামের জন্য আমরা 2 ধরনের সার ব্যবহার করি। মাটিতে দেওয়ার জন্য আমরা এমওপি ব্যবহার করি, আর স্প্রে করার জন্য আমরা বিভিন্ন প্রকার সালফেট অফ পটাশ ব্যবহার করি, বিভিন্ন কোম্পানির স্প্রে পটাশ যেটাকে আমরা বলি। সেই পটাশ সারটা আপনারা রোগ হলে অবশ্যই স্প্রে করে দিবেন, কিন্তু এটা নির্দিষ্ট মাত্রায়। বেশি মাত্রায় করলে কিন্তু গাছের ক্ষতি হবে। সেটা আপনারা কত করবেন, 2 থেকে 5 গ্রাম পার লিটার, এর ভিতরে যেন এই পরিমাণটা থাকে। অর্থাৎ গাছ আক্রান্ত হলে ইউরিয়া সার কোনোভাবেই দেওয়া যাবে না, স্প্রে হোক বা মাটিতে হোক। পটাশিয়াম সারটা আমরা স্প্রে করে দিব, সালফেট অফ পটাশ যেটা, এসওপি, সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশটা আমরা স্প্রে করে দিব 2 থেকে 5 গ্রামের ভিতরে। তাহলে সেটি বরঞ্চ গাছের ইমিউন ক্ষমতা বৃদ্ধি করবে, গাছকে আরো শক্তিশালী করবে, রোগের বিরুদ্ধে ফাইট দেওয়ার জন্য গাছকে শক্তিশালী করে তৈরি করবে। আর পাতা স্প্রে করলে গাছ সহজে সারটা গ্রহণ করতে পারে। আচ্ছা, অতিরিক্ত করবেন না, অতিরিক্ত করলে কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হবে, পাতা পড়ে যেতে পারে। সালফারের যে বিষয়টা, সালফারটাও আপনি যদি খুব সীমিত পরিমাণে স্প্রে করতে পারেন, খুবই অল্প পরিমাণে, ধরে নেন কত হবে, এই ধরেন 1 থেকে 2 গ্রাম পার লিটার, এরকম এইরকম অল্প পরিমাণ যদি আপনারা সালফার দিতে পারেন, সালফারও কিন্তু গাছকে শক্তি দিবে রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য, গাছকে আরো শক্তিশালী করবে, ক্ষতি করবে না। কিন্তু অতিরিক্ত সার আপনি যেটাই দিন না কেন, সেটা কিন্তু গাছের ক্ষতি করবে, সেটা আপনি মাটিতেই দেন আর পাতাই দিন না কেন। যেহেতু মাটিতে এখন প্রয়োগ করলে গাছ দ্রুত সময়ের মধ্যে এটা নিতে পারবে না, তার জরুরি কাজে থেকে লাগাতে পারবে না, কারণ মাটিতে সার দিলে সেটি নিতে এমনিতেই গাছের সময় লাগে। আর অসুস্থ অবস্থায় যদি গাছ বেশি অসুস্থ হয়, বেশি রোগ আক্রান্ত হয়, তখন তার জন্য কষ্টকর হয়ে যাবে। এজন্য আপনারা কি করবেন, যে রোগে আক্রান্ত হলে আপনারা এটার প্রতিরোধ সৃষ্টি করার জন্য যে সারটা আপনারা দিবেন, সেগুলো স্প্রে ফর্মুলেশনের সারগুলো পাওয়া যায়, সেই সারটা আপনারা পাতা স্প্রে করবেন, গাছের জন্য সেটা গ্রহণ করাটা সহজ হয়। আচ্ছা, তাহলে সালফারটা আপনারা দিতে পারবেন। ক্যালসিয়ামটা আপনারা কি করবেন, ক্যালসিয়ামটা রোগের বিরুদ্ধে কিছুটা ফাইট করতে সহযোগিতা করে, কিন্তু ক্যালসিয়ামটা আপনারা দেওয়ার প্রয়োজন হবে না, কারণ আমাদের বাংলাদেশে আসলে যে জিপসামটা, সেটা আমরা মাটিতেই দেওয়ার সুযোগ থাকে, স্প্রে করার সুযোগ থাকে না। ক্যালসিয়ামটা দেওয়ার জন্য যে ক্যালসিয়াম নাইট্রেট সারটা, ওটা আমাদের দেশে পাওয়া যায় না। এজন্য এটা নিয়ে আমার আলোচনা করে এখন কোনো লাভ নেই, পাওয়া গেলে তখন আমি আলোচনা করব। ম্যাগনেসিয়ামটা কি করতে পারেন, ম্যাগনেসিয়ামটা কাজ হবে কিন্তু খুব সীমিত।
একটু বেশি হলেই কিন্তু ম্যাগনেসিয়ামটা কিন্তু একটু ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এজন্য এটাও অ্যাভয়েড করতে বললাম। ম্যাগনেসিয়াম দিলেই যে ইউরিয়ার মধ্যে ক্ষতি হবে তা কিন্তু না। কিন্তু এটা আপনারা পরিমাণে বেশি দিয়ে ফেললে বা একটু এদিক ওদিক হলে ব্যালেন্স না হলে কিন্তু ক্ষতি হতে পারে। যে কারণে এটা অ্যাভয়েড করতে বললাম। জিঙ্ক আর বোরনটা কিন্তু আপনি অবশ্যই দিবেন। কারণ কি? জিঙ্ক এবং বোরন এদের কাজও এরকম পটাশিয়ামের মতো গাছের ভিতরে গাছকে শক্তিশালী করে তৈরি করা। বোরন নানাভাবে গাছকে শক্তি প্রদান করে। গাছের যেই দৃঢ়তাকে বাড়ায়। গাছের যেই সেল ওয়াল মানে কোষের যে পর্দা বা মেমব্রেন গুলো তৈরি হয় সেটার যে ব্রিজ তৈরি করা গাছকে শক্ত করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বোরন। এজন্য আপনি সীমিত পরিমাণ যদি বোরন স্প্রে করেন, ধরে নেন 0.5 গ্রাম বা হাফ গ্রাম যেটা আমরা যাই বলি, এরকম অল্প পরিমাণ যদি আপনি বোরন দেন এবং 0.3 থেকে 0.5 গ্রাম পরিমাণ এরকম অল্প পরিমাণ যদি আপনি জিঙ্ক দেন, অর্থাৎ স্প্রে করার জন্য যে বোরন আর জিঙ্ক, জিঙ্ক হিসেবে আপনি স্প্রে করার জন্য যেমন চিলেটেড জিঙ্ক ব্যবহার করেন, আর বোরন হিসেবে ধরেন সলুবার বোরন বা এই ধরনের স্প্রে করার যে বোরন গুলো আছে, জিঙ্ক গুলো আছে, যেটা আপনি পাতায় স্প্রে করবেন, সেহেতু অল্প পরিমাণ জিঙ্ক এবং অল্প পরিমাণ বোরন আপনি যদি এই পটাশিয়ামের সঙ্গে এই 2 থেকে 5 গ্রামের ভিতরে পটাশিয়াম এবং তার সঙ্গে এরকম খুব সীমিত পরিমাণ যেমন 0.3 থেকে 0.5 গ্রামের মধ্যে জিঙ্ক অর্থাৎ সিলেটেড জিঙ্ক এবং সলুবার বোরন 0.5 গ্রাম পরিমাণ, এই তিনটা যদি আপনি একসাথে মিশিয়ে আপনি স্প্রে করেন গাছের ক্ষেত্রে, সেক্ষেত্রে গাছ কিন্তু রোগের বিরুদ্ধে প্রতিরোধ করার একটা শক্তি অর্জন করবে এবং গাছকে রোগের সঙ্গে ফাইট করে টিকে থাকা এবং রোগের দ্বারা যে গাছ ক্ষতিগ্রস্ত হলো সে ক্ষতিটাকে রিকভার করার জন্য খুব ভালো কাজে দিবে যদি আপনি তখন এই তিনটা বিষয় আপনি এভাবে স্প্রে করেন। আর বাকিগুলো আপনার এই মুহূর্তে অ্যাভয়েড করা ভালো। বিশেষ করে সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে এই নাইট্রোজেনকে। ফসফরাসটা আসলে স্প্রেতে দেওয়ার ফরম্যাটটা আমাদের দেশে নেই, সেজন্য এটা নিয়ে আমার আলোচনা করে লাভ নেই। তো বাকিগুলো নিয়ে বললাম যে আপনি তিনটা সার বিশেষ করে পটাশ, জিঙ্ক এবং বোরন, এই তিনটা আপনি কাজে লাগাবেন এই সময় গাছটাকে আরো শক্তিশালী করার জন্য, রোগের বিরুদ্ধে ফাইট দেওয়ার জন্য। আর পাশাপাশি অবশ্যই আপনি যে ধরনের রোগে আক্রমণ করবে, যে ছত্রাকে আক্রমণ করবে সেটাকে ঠেকানোর জন্য আপনি অবশ্যই রোগের জন্য ছত্রাকনাশক ব্যবহার করবেন। এখন কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন, কোনটা ব্যবহার করা ভালো, কোনটা খারাপ, কোনটার পরে কোনটা করতে হয়, কোন রোগের জন্য কোন ছত্রাকনাশক, এগুলো কিন্তু আপনার জানতে হবে। বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। না জানলে কিন্তু আপনি ভুল ওষুধ প্রয়োগ করবেন, আর ভুল ওষুধ প্রয়োগ করাও কিন্তু গাছের জন্য অনেক ক্ষতিকর। তো সে বিষয়গুলো নিয়ে আগামীতে আলোচনা হবে যে কিভাবে গাছের কোন রোগের জন্য আপনার কি ট্রিটমেন্ট দিবেন, কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন, কোনটা আগে কোনটা পরে, আপনি কি সাধারণ ছত্রাকনাশক ব্যবহার করবেন নাকি মডার্নটা ব্যবহার করবেন, কতটুক পরিমাণে ব্যবহার করবেন, শক্তিশালীটা ব্যবহার করবেন নাকি স্বাভাবিকটা, এটা নিয়েও কিন্তু অনেক জানা এবং বোঝার বিষয় কিন্তু আছে। সে বিষয় নিয়ে আমি একটা একটা করে আস্তে আস্তে করে ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যারা পেঁয়াজ চাষী রয়েছেন, আমি বলেছি তো মধ্যে আবারও বলছি, আপনারা পেঁয়াজ বিষয়ে একটা সম্পূর্ণ কনসেপ্ট নেওয়ার জন্য, কারণ আমাকে আপনারা অনেকেই ফোন দেন, শত শত হাজার হাজার ফোন আছে, আপনাদেরকে অতভাবে বুঝাই বলতে আমার খুব কষ্ট হয়। কারণ আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন এবং এই বইটা যদি ভালো করে রিডিং করেন আপনারা বা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা নিজেরা অনেক কিছু বুঝতে পারবেন। আপনারাও অনেক কিছু বুঝলে নিজেরাও অনেক উত্তর পেয়ে যাবেন। তারপরে আপনাদের আমাকে প্রশ্ন করাও সহজ হবে আর আমার উত্তরটা দেওয়াও সহজ হবে। মানে এত দীর্ঘ সময় দেওয়া লাগবে না, কারণ প্রতিদিন কয়েক শত ফোন আপনারা দেন। একজনের সঙ্গে যদি 10, 12, 15, 20 মিনিট ধরে বুঝিয়ে কথা বলতে হয়, তাহলে কিন্তু বাকিদেরকে আমি সময় দিতে পারি না। যে কারণে আমি বলবো আপনারা এই ভিডিও এবং বইটা সংগ্রহ করে নিজেরা কিছুটা আগে এক্সপার্ট হন। সবকিছু পরনির্ভরশীল হওয়াটা ঠিক না। নিজে শেখা উচিত, নিজে জানা উচিত, নিজে বোঝা উচিত। তারপরে যেটা বাকি থাকে ততটুকু হেল্প করার জন্য ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে আপনাদের সঙ্গে সবসময় আছে। তো ভালো থাকবেন সবাই। আর এই পিডিএফ ফাইল এবং ভিডিওগুলো নিতে চাইলে আমার যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এটার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আর এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে আপনারা অবশ্যই সেগুলো কমেন্টে লিখবেন। আমি আপনাদেরকে সেই কমেন্টগুলোর উত্তর দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।